আমার নিজের দাদা জোর জবরদস্তি আমার বিয়ে একটা গুন্ডা বদমাইশ ও জোচ্চুর লোকের সঙ্গে দিয়েছিল। বিয়ের পরে ওই শয়তান আমার উপরে যেভাবে অনেক ভয়ঙ্কর রূপে শারীরিক দিক দিয়ে অত্যাচার করেছিল, সেটা শোনার পরে আপনাদের চোখ দিয়ে জল চলে আসবে। আমার জীবনের ঘটে যাওয়া এই সত্য ঘটনাটি শুনে ভয়ে আপনাদের পুরো শরীর কেঁপে উঠবে। আমার নিজের দাদা যার সঙ্গে আমার বিয়ে দিয়েছিল সেই লোকটা আমার বাবার বয়সী ছিল, মানে আমার বয়স তখন 20 বছর এবং আমার বরের বয়স 40 বছর। আমার বয়স যখন 20 বছর ঠিক ওই সময় আমার দাদা জোর জবরদস্তি আমার বিয়ে আমার বাবার বয়সী একটা গুন্ডা বদমাইশ লোকের সঙ্গে দিয়ে দেয়। তারপর ফুলশয্যার রাতে ওই লোকটা আমার অবস্থা পুরো খারাপ করে দেয়, কারণ আমি তো কোনো মতেই ওই গুন্ডা বদমাইশ লোকটার সঙ্গে বিয়ে করতে রাজি ছিলাম না। আমার নাম রিচা। আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম। আমি একজন মেধাবী ছাত্রী ছিলাম। আমার খুব ইচ্ছে ছিল যে বড় হয়ে আমি একজন সেবিকা হব। তাই আমি দিনরাত এক করে নিজের পড়াশোনা করতাম। আমার পড়াশোনার সমস্ত খরচ আমার দাদাই দিত। আসলে আমার বাবা মায়ের মারা যাওয়ার পরে আমার দাদা আমাকে মেয়ের মতো করে ভালোবাসতো। তারপরেও আমার দাদা কি করে পারলো আমার সঙ্গে এত বড় অন্যায় করতে? আমি তো দাদাকে ভীষণ ভালোবাসতাম। আমি দাদার চাইতে বয়সে ছোট হলেও খুব বুদ্ধিমতী ছিলাম। শুধু তাই নয়, দাদা আমার থেকে বয়সে বড় ছিল, কিন্তু দাদার চাইতেও আমার মনের জোর খুব বেশি ছিল। আমি খুব সহজে ভেঙে পড়তাম না। তাই দাদা কখনো মন খারাপ করে থাকলে আমি তাকে সাপোর্ট করতাম এবং তার পাশে থেকে তাকে সাহস দিতাম। বাবা মায়ের মারা যাওয়ার পরে আমি দাদার কাছে সেরকম কোনো জিনিসের বায়না করতাম না যেটা দাদা আমাকে দিতে পারবে না। আমি কখনো দাদার কাছে কোনো জিনিস চাইতাম না। দাদা আমাকে নিজে থেকে যা জিনিস এনে দিত আমি সেটা পেয়েই খুব খুশি হয়ে যেতাম। আর দাদাও আমাকে অনেক ভালোবাসতো। সে বুঝতে পারতো আমার কখন কোন জিনিসটার প্রয়োজন হবে। তাই আমার বলার আগেই দাদা সেই জিনিসটা আমার সামনে এনে হাজির করে দিত। আমার দাদা ছোটোখাটো ব্যবসায়িক ছিল। আমাদের ভাই বোনের মধ্যে যখন এত ভালোবাসা ছিল, তারপরেও জানি না কেন আমার দাদা সব কিছু জেনে শুনে আমার বিয়ে ওই শয়তান অতীন বাবুর সঙ্গে দিয়েছিল। আমার দাদা খুব ভালোভাবে জানতো আমি পড়াশোনা করে সেবিকা হতে চাই। তারপরেও একদিন হঠাৎ করে আমার পড়াশোনা বন্ধ করে দিয়ে আমার বিয়ে ওই শয়তান লোকটার সঙ্গে দিয়েছিল। এমন নয় যে দাদা আমাকে ভালোবাসতো না, কিন্তু দাদা পরে বুঝতে পেরেছিল যে সে নিজের স্বার্থের জন্য আমার বিয়ে অতীন বাবুর সঙ্গে দিয়ে অনেক বড় অন্যায় করেছে। আমার দাদা যেই কারণে ওই গুন্ডা বদমাইশ লোকটার সঙ্গে আমার বিয়ে দিয়েছিল, সেটা হচ্ছে আসলে আমার দাদা মায়রা নামের একটা মেয়েকে খুবই ভালোবাসতো এবং আমি দাদার ব্যাপারে সব কিছুই জানতাম। মায়রা আমাদের পাশের গ্রামের মেয়ে ছিল। মায়রার বাড়িতে কেউ জানতো না যে আমার দাদা মায়রার সঙ্গে তাদের বাড়ির পেছন দিকে লুকিয়ে দেখা করে। কিন্তু একদিন মায়রার বাবা আমার দাদা ও মায়রাকে একসঙ্গে দেখে নিয়েছিল এবং সেদিন আমার দাদাকে মায়রার বাবা ও তার দাদা অতীন বাবু অনেক মেরেছিল, কিন্তু তাও আমার দাদা ভয় পায়নি। সেদিন আমার দাদা মায়রার বাবা ও তার দাদাকে সাহস করে বলেছিল যে সে মায়রাকে বিয়ে করতে চায়। প্রথমে তো মায়রার দাদা ও বাবা এই বিয়েতে রাজি হয়নি। মায়রার দাদা অতীনবাবু এই বিয়েতে আপত্তি জানিয়েছিল। তারপরে অতীনবাবু যখন আমার দাদাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিল, তখন মায়রা তার বাবা ও তার দাদাকে বলেছিল তারা যদি আমার দাদাকে মেরে ফেলে তাহলে মায়রা নিজে আত্মহত্যা করবে। মায়রার আত্মহত্যা করার কথা শুনে তার বাবা ভয় পেয়ে একটা শর্ত রেখে এই বিয়েতে রাজি হয়েছিল, কিন্তু অতীনবাবু তখনও এই বিয়েতে রাজি ছিল না। তখন মায়রার বাবা অতীন বাবুকে আমার ব্যাপারে বলেছিল। সেদিন মায়রার দাদা ও বাবা আমার দাদার সামনে একটা শর্ত রেখেছিল এবং আমার দাদাকে বলেছিল সে যদি মায়রাকে বিয়ে করতে চায় তাহলে আমার বিয়ে অতীন বাবুর সঙ্গে দিতে হবে। প্রথমে আমার দাদা এই শর্তটা মেনে নেয়নি। আমার দাদা অতীন বাবুকে বলেছিল, আপনি আমার বোনের থেকে বয়সে অনেক বড়, আর আপনি কিভাবে এই কথাটা ভাবলেন যে আমার অল্প বয়সী বোনের বিয়ে আপনার সঙ্গে দিব? তখন অতীনবাবু আমার দাদাকে বলেছিল, যদি তুই নিজের বোনের বিয়ে আমার সঙ্গে দিতে না পারবি তাহলে আজকের পর থেকে আর কোনো দিন আমার বোনের সঙ্গে দেখা করবি না। আর যদি তুই ভুল করেও আমার বোনের সঙ্গে দেখা করিস তাহলে তোকে ওখানেই জ্যান্ত মাটির ভিতরে পুঁতে দেব। তারপর মায়রা যখন বুঝতে পেরেছিল আমার দাদা এই বিয়েতে রাজি হবে না, তখন সে আমার দাদার সামনে আত্মহত্যা করার হুমকি দিয়েছিল। দাদা তখন ভয়ে মায়রার বয়স্ক দাদা অতীন বাবুর সঙ্গে আমার বিয়ের জন্য
রাজি হয়েছিল। এটা জানা সত্ত্বেও যে মায়রার দাদা একজন গুন্ডা, বদমাইশ এবং চরিত্রহীন মানুষ। আমার দাদা নিজের ভালোবাসাকে বাঁচানোর জন্য আমার জীবনের বলিদান দিয়েছিল। সেদিন আমার দাদা যখন মায়রার বাড়ি থেকে মার খেয়ে আমাদের বাড়িতে ফিরে এসেছিল, তখন দাদার ওই রকম খারাপ অবস্থা দেখে আমি অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম। এবং দাদাকে যখন জিজ্ঞেস করেছিলাম যে তার এত খারাপ অবস্থা কী করে হলো, তখন দাদা আমাকে সব সত্যি কথা বলেছিল এবং এটাও বলেছিল আমার বিয়ে মায়রার দাদা অতীন বাবুর সঙ্গে দেবে। দাদা যখন আমাকে অতীন বাবুর সঙ্গে বিয়ের কথা বলেছিল, তখন আমি দাদাকে পরিষ্কারভাবে না বলে দিয়েছিলাম এবং দাদাকে বলেছিলাম, তুমি কিভাবে ভাবতে পারলে যে আমি ওই বয়স্ক ও চরিত্রহীন মানুষটার সঙ্গে বিয়ে করব? কারণ ওই মানুষটা আমাদের কলেজের সামনে বসে থাকে এবং প্রত্যেকটা মেয়ের সঙ্গে খুব খারাপ ব্যবহার করে। আমি ওই রকম চরিত্রহীন নোংরা মানুষের সঙ্গে বিয়ে করে নিজের জীবনটা নষ্ট করতে চাই না। আর এমনিতেও আমার অনেক স্বপ্ন আছে। আমি নিজের পায়ে দাঁড়িয়ে আমার ও বাবার স্বপ্ন পূরণ করতে চাই। তাই তুমি এটা করতে পারো না। আমি যখন অতীনবাবুর সঙ্গে বিয়ে করতে রাজি হয়নি, তখন আমার দাদা বলল, ঠিক আছে, সবাই আমার জন্যই কষ্ট পাচ্ছে তো, তবে আমি নিজেকেই শেষ করে দিব, তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। আমি মরে গেলে তোর বিয়ে অতীনবাবুর সঙ্গে হবে না, আর আমার মরার পরে মায়েরা কিছুদিন পরে আমাকে ভুলে যাবে, তারপরে সব কিছু ঠিক হয়ে যাবে। এই কথাগুলো বলার পরে আমার দাদা রান্নাঘর থেকে কেরোসিন তেলের বোতল নিয়ে এসে আমার সামনেই নিজের শরীরে কেরোসিন তেল ঢালতে শুরু করলো। আমি তখন ওটা দেখে অনেক বেশি ঘাবড়ে গেলাম। তখন দাদা দেশলাই কাঠি বের করে যখন নিজেকে পুড়িয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল, তখন আমি দাদাকে জড়িয়ে ধরে বলেছিলাম, দাদা, তুমি এরকম করতে পারো না। এই পৃথিবীতে তোমার ছাড়া আমার আর কেউ নেই। তুমি আমার বাবা, তুমি আমার মা। তোমার কিছু হয়ে গেলে আমি একা কিভাবে থাকবো? দাদা, তুমি যা বলবে আমি তাই করব। অতীনবাবুর সঙ্গে আমার বিয়ের পরে যদি তুমি নিজের জীবনে খুশি থাকো, তাহলে আমি নিজের জীবনের বলিদান দিতে রাজি আছি। তার কিছুদিন পরে একই মণ্ডপে অতীনবাবুর সঙ্গে আমার এবং মায়রার সঙ্গে আমার দাদার বিয়ে হয়েছিল। সেদিন মণ্ডপে আমি চেষ্টা করেছিলাম পালিয়ে যাওয়ার, কিন্তু অতীনবাবু আমাকে হুমকি দিয়ে বলেছিল, তুমি যদি এইভাবে মণ্ডপ ছেড়ে চলে যাও, তাহলে কিন্তু তোমার দাদাকে চিরকালের মতো আমি বন্দি করে রাখব। তাই ভেবে নাও, তুমি তোমার দাদার ভালো চাও না খারাপ চাও। তোমার দাদার জীবনটা শেষ করে কি তুমি নিজে ভালোভাবে বেঁচে থাকতে পারবে? তুমি কি তোমার দাদাকে ভালোবাসো না? তুমি যদি তোমার দাদাকে ভালোবেসে থাকো, তাহলে এই মণ্ডপ ও আমাকে ছেড়ে পালাবে না। অতীনবাবুর হুমকি ভরা কথা শুনে সেদিন আমি বাধ্য হয়ে শুধুমাত্র দাদার কথা মনে করে বিয়ে করেছিলাম। বিয়ে করার পরে দাদা মায়রাকে নিয়ে বাড়ি চলে গেছিল, আর আমি নিজের শ্বশুরবাড়িতেই ছিলাম। আমার শাশুড়ি তো অনেক আগেই মারা গেছিল। শ্বশুরবাড়িতে আমি শ্বশুরমশাই এবং আমার বর ছিলাম। বিয়ের দিন এমনিতেই আমার মন মেজাজ খুবই খারাপ ছিল। শুধু তাই নয়, আমি ভীষণ ভয়ে ছিলাম, কারণ অতীনবাবুর নাম আমাদের পাড়ায় সবাই জানতো। অতীনবাবু সবথেকে নোংরা ও জঘন্যতম মানুষ ছিলেন। তারপর সেদিন আমি ঘরের মধ্যে বসেছিলাম এবং ভয়ে কাঁদছিলাম ও নিজের বাবা মাকে মনে করছিলাম, আর ভাবছিলাম আজ তারা বেঁচে থাকলে আমার সঙ্গে এই রকম হতো না। কারণ আমি জানতাম যে এই মানুষটার সঙ্গে আমার বিয়ে হয়েছে সেই মানুষরূপে শয়তান ছিল। কিন্তু সেদিন আমি নিজের চোখে দেখেছিলাম যে গ্রামের লোকেরা তাকে শয়তান কেন বলতো। সেদিন আমার বর ঘরের ভিতরে এসে আমার মাথার কাপড় সরিয়ে দিয়ে গয়নাগুলো নিজের হাতে খুলেছিল এবং জোর জবরদস্তি আমার জামা কাপড় খুলে আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমার সঙ্গে সব কিছু করেছিল এবং আমাকে নিজের ইচ্ছে মতো করে ভোগ করেছিল। সেদিন আমি কেঁদে কেটে তার হাতে পায়ে ধরে বলেছিলাম আমার সঙ্গে যাতে কোনো রকম সম্পর্ক না করে, কারণ আমি নিজে থেকে তৈরি ছিলাম না। কিন্তু আমি তার কাছে হেরে গেছিলাম, কারণ প্রত্যেকটা পুরুষ মেয়েদের চাইতে এমনিতে অনেক বেশি শক্তিশালী হয়। আর অতীনবাবুর বয়স 40 বছর হওয়ার পরেও উনি খুব সুন্দর এবং শক্তিশালী হয়েছিলেন। তার শক্তির আগে আমাকে হার মানতে হয়েছিল। শুধু তাই নয়, ওই শয়তানটাকে দেখে মনে হয়েছিল যে সে যেন শুধুমাত্র আমার শরীর ভোগ করার জন্যই আমার সঙ্গে জোর জবরদস্তি বিয়ে করেছিল। বরের আমার প্রতি কোনো দয়া মায়া ছিল না। এমনকি আমার শ্বশুরমশাইও সারাদিন আমার উপরে খিটপিট করতেন। উনি নিজের ছেলেকে কিচ্ছু বলতেন না। এমনকি বিয়ের পরের দিন সকালবেলা আমি যখন শ্বশুরমশাইকে চা খেতে দিলাম, তখন চাটা হালকা ঠান্ডা হওয়ার জন্য উনি আমার গায়ে চাটা ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, তুই জানিস না আমি গরম চা খেতে ভালোবাসি, আর তুই জেনে বুঝে এই ঠান্ডা বরফ চাটা আমাকে খেতে দিয়েছিস? এক্ষুনি যা গিয়ে আমার জন্য গরম চা নিয়ে আয়। ঠিক ওই সময় আমার বর এসে তার বাবাকে বলল, আরে বাবা, নিজের মাথাটা ঠান্ডা রাখো, আমার এটা নতুন বউ, তুমি কি তাকে পুড়িয়ে মারবে নাকি? ওই সময় আমার শ্বশুর রেগে তার ছেলেকে বলল, পুড়িয়ে মারার কথাটা আমাকে বলার আগে নিজে মনে কর, তোর আগের বউকে তো তুই নিজেই পুড়িয়ে মেরে ফেলেছিস।
শ্বশুরমশাইয়ের মুখ থেকে কথাটা শোনার পরে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। ভয়ে আমার পুরো শরীর কেঁপে উঠল। তখন আমার বর আমাকে বলল, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে আমার বাবার জন্য গরম চা নিয়ে এসো। আমাকে কোনো কিছু জিজ্ঞেস করার তারা সুযোগই দেয়নি। কিন্তু আমার শ্বশুরের কথা শুনে আমি স্পষ্ট বুঝতে পেরেছিলাম যে অতীনবাবু নিশ্চয়ই তার আগের স্ত্রীর সঙ্গে কোনো খারাপ কাজ করেছে, যার জন্য তার আগের স্ত্রী মারা গেছে। আমরা শুনেছিলাম অতীনবাবুর স্ত্রী অসুস্থ হয়েছিল, তাই মারা গেছে। কিন্তু আমার শ্বশুর যে কথাটা বললেন সেটা শুনে তো বোঝাই যাচ্ছে অতীনবাবুর আগের স্ত্রী অসুস্থ ছিল না। তাহলে কি সত্যিই তাকে আমার বর মেরে ফেলেছে? এমনিতে আমি বিয়ের পরে খুব ভয়ে ছিলাম, কিন্তু এই কথাটা শোনার পরে আমার মনের ভয় আরও দ্বিগুণ হয়ে গেছিল। কিন্তু আমার কাছে তো কোনো কিছু করার ছিল না। এদিকে আমি শ্বশুরবাড়িতে থেকে সারাদিন সমস্ত কাজকর্ম করার পরে যখন দেখতাম অতীনবাবু যখন বাড়িতে নেই, তখন আমি লুকিয়ে নিজের পড়াশোনা করতাম। এদিকে আমার শ্বশুর সারাদিন আমাকে দিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করাতো। এমনকি শ্বশুরমশাই বারান্দায় বসে আমাকে হুকুম দিতেন বাড়ির কাজকর্ম করার। উনি ইচ্ছে করে বাড়ি ঘর নোংরা করতেন এবং আমাকে ঘর পরিষ্কার করতে বলতেন। কিছু কিছু মানুষ এমনও থাকে যাদের অন্যকে কষ্ট দিতে খুবই ভালো লাগে। যখন অতীনবাবু বাড়িতে ছিল না, তখন আমি লুকিয়ে স্টোররুমে নিজের পড়াশোনা করছিলাম এবং আমি বুঝতেই পারিনি অতীনবাবু কখন ঘরের ভিতরে এসে আমার পেছন দিকে দাঁড়িয়েছিল এবং আমি ওই সময় মনোযোগ সহকারে নিজের পড়াশোনা করছিলাম। তখন উনি হঠাৎ করে পেছন দিক থেকে একটা বিকট আওয়াজ করে আমাকে জড়িয়ে ধরলেন। আমি তো ভয় পেয়ে চমকে উঠেছিলাম। তারপর সে আমার হাত থেকে বইটা কেড়ে নিয়ে ঠাট্টা করে বলল, বিয়ের পরে কিসের পড়াশোনা করছিস? এখন তুই শুধু এটা নিয়ে পড়াশোনা কর যে আমাকে কতটা শারীরিকভাবে সুখ দিলে আমি খুব খুশি থাকব। এখন তোর শুধু একটাই পড়াশোনা, সেটা হচ্ছে আমাকে শারীরিক দিক দিয়ে খুশি করা। এই বলে সেই শয়তান আমার হাত থেকে বইটা কেড়ে নেওয়ার পরে বইটাকে ছিঁড়ে খুঁড়ে নষ্ট করে দিল। আমি কেঁদে কেটে হাত জোর করে থেকে গেলাম, কিন্তু কিচ্ছু করতে পারলাম না। তারপর সে ওই স্টোর রুমের মধ্যেই জোর জবরদস্তি আমার কাপড় চোপড় খুলে দিয়ে নিজের ইচ্ছে মতো করে আমার শরীর ভোগ করেছিল, আর আমি কিচ্ছু করতে পারিনি। তারা ভেবেছিল বই খাতা ছিঁড়ে খুঁড়ে আমার পড়াশোনা বন্ধ করে দেবে, কিন্তু আমি তাও হার মানিনি। আমি মোবাইলে নিজের সিলেবাস বের করে পড়াশোনা করতাম। তারপর আমার বর যখন বুঝতে পারলো যে আমি মোবাইলের মধ্যে পড়াশোনা করি, তখন সে আমার মোবাইলটাও আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল। মোবাইলটা কেড়ে নেওয়ার পরে আমি দাদাকে ফোন করতে পেতাম না। আমি যখন বরের কাছে মোবাইলটা চাইতাম দাদাকে ফোন করার জন্য, তখন বর বলতো, বিয়ের পরে এখন তোর দাদার সঙ্গে ফোনে কথা বলে কি করবি? যা বলার আছে আমাকে বল, আমি তোর দাদাকে ফোন করে বলে দেব। আর আমার অনুমতি ছাড়া যদি তোর দাদাকে ফোন করিস, তাহলে তোর হাত পা ভেঙে বাড়িতে বসিয়ে রাখবো। ভেবেছিলাম দাদার সঙ্গে ফোনে কথা বলে আমার শ্বশুরবাড়ির লোকেদের ব্যাপারে সব কিছু সত্যি কথা বলে দেব, কিন্তু তারা তো আমাকে দাদার সঙ্গে ফোনেও কথা বলতে দিত না। 2-3 দিন হয়ে যাওয়ার পরে যখন আমার দাদার সঙ্গে কোনো রকম যোগাযোগ হয়নি, তখন দাদা একবার বাড়িতে এসেছিল আমার সঙ্গে দেখা করতে। কিন্তু ওই সময় আমার অবস্থা ভীষণ খারাপ ছিল, আমি কথাও বলতে পারছিলাম না। সেদিন আমি বুঝতে পেরেছিলাম দাদা আমার রুমে এসেছে, কিন্তু আমি দাদার সঙ্গে কথা বলার মতো অবস্থায় ছিলাম না। ওই সময় আমি নিজের রুমে আরাম করছিলাম। দাদা পেছন দিক থেকে আমাকে শুয়ে থাকতে দেখে ভেবেছিল আমি হয়তো গভীরভাবে ঘুমিয়ে আছি। তারপর সে আমাকে আর কোনো কিছু না বলে সেখান থেকে চলে গেছিল। সেদিন আমার সঙ্গে এমন কিছু হয়েছিল যে আমি কথা বলতে পারছিলাম না, আমার মুখটা বন্ধ করে দিয়েছিল। এমনকি আমার হাতের এত খারাপ অবস্থা করে দিয়েছিল যে আমাকে পা দিয়ে কাজ করতে হতো। আমি হাতে কোনো কিছু ধরতে পারতাম না। খাওয়া দাওয়া না করতে পেরে আমি অনেক দুর্বল হয়ে পড়েছিলাম। আসলে সেদিন সন্ধ্যাবেলায় আমি যা দেখেছিলাম তাতে আমার মাথা পুরো ঘুরে উঠেছিল, কারণ আমি রান্নাঘরে রান্না করছিলাম। তারপর সন্ধ্যাবেলায় যখন আমার ঘরের মধ্যে চায়ের কাপটা নিয়ে হঠাৎ করে ঢুকে পড়লাম, তখন যা দেখলাম তাতে মনে হলো আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কারণ অতীনবাবু একটা মহিলার সঙ্গে সম্পর্ক করছিল এবং আমি যখন নিজের চোখে তাকে এইসব নোংরামি করতে দেখেছিলাম, তখন সে বিছানা থেকে উঠে ওই মহিলার সামনে আমার গালে একটা থাপ্পড় মেরে বলেছিল, তোমার সাহস কি করে হলো আমার অনুমতি ছাড়াই ঘরের মধ্যে ঢুকে পড়ার? তুমি জানো না আমি একটা গুরুত্বপূর্ণ কাজ করছিলাম? তুমি কাজটাকে নষ্ট করে দিলে। ওই সময় ওই মহিলাটা আমার বরকে বলল, বাবু আমি এখন এখান থেকে যাচ্ছি, আপনার বাড়ির ঝামেলায় আমি পড়তে চাই না। এই কথাটা বলে ওই মহিলাটি আমার ঘর থেকে বেরিয়ে চলে গেল। আমি তখন অনেক রেগে অতীন বাবুকে বললাম, ছি, তোমার লজ্জা করে না বউ থাকতে একটা আলগা মহিলার সঙ্গে সম্পর্ক করতে? আমি এতদিন ধরে সব কিছু সহ্য করে মুখ বুজে আছি, কাউকে কোনো কিছু বলিনি, কিন্তু তোমার এসব নোংরামি আমি আর
সহ্য করতে পারছি না, এবার আমি দাদাকে বলবো। আমি দাদাকে সব কিছু সত্যি কথা বলে দেব। আমার কথা শুনে বর রেগে আমার উপর মারধর শুরু করলো আর বলল, যদি তোর দাদাকে আমার ব্যাপারে কিছু বলেছিস তাহলে তোকে মেরে এই ঘরের নিচে পুঁতে দিব। আমাকে মারধর করার পরে সে রেগে ঘর থেকে বেরিয়ে চলে গেল। তারপর রাতের বেলা বাড়ি ফিরে এসে যখন দেখলো আমি ঘরের মধ্যে বসে কান্নাকাটি করছি, তখন সে আমার পাশে এসে নিজের কান দুটো ধরে বলল, আমাকে ক্ষমা করে দাও, তোমার গায়ে হাত তুলে আমি অনেক বড় ভুল করেছি। সে যখন আমার কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চাইছিল, তখন আমি একটা মুহূর্তের জন্য ভেবেছিলাম হয়তো সে মন থেকে নিজের ভুলের জন্য আমার কাছে ক্ষমা চাইছে। কিন্তু আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে সে আমার কাছে ক্ষমা চাওয়ার নাটক করছিল। আমি তো মন খারাপ করে নিজের কষ্টের কথাগুলো মনে করে কেঁদেই যাচ্ছিলাম। আমি যখন বরের কথায় কোনো গুরুত্ব দিইনি, তখন সে রুম থেকে বেরিয়ে কিছুক্ষণ পরে আমার জন্য একটা থালায় খাবার নিয়ে এলো। ওই থালার মধ্যে 2-3টে রুটি ছিল এবং তরকারি ছিল, আর একটা বাটির মধ্যে জানি না কী ছিল, কিন্তু সেই বাটিটা ঢাকা ছিল। সে যখন খাবারের প্লেটটা নিজের হাতে করে নিয়ে আমার পাশে এসে বসলো, তখন আমি এটা ভেবে নিজেকে সান্ত্বনা দিয়েছিলাম যে অন্ততপক্ষে সে নিজের ভুলটা বুঝতে পেরেছে এবং আমার মনের বেদনা কম করতে এসেছে। তারপর সে যখন আমাকে খাবার খেতে বলল, তখন আমি মাথা নাড়িয়ে না বলেছিলাম। আমি যখন খাবার না খাওয়ার জন্য বাধা দিলাম, তখন সে জোর করে একটা রুটির অর্ধেকটু টুকরো আমার মুখের মধ্যে ভরে দিল। মুখের মধ্যে রুটিটা যেই ভরে দিল, তখন আমার শরীর থেকে দম বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হলো। রুটিটা আমার মুখের মধ্যে যেই ভরে দিল, তারপর গলার ব্যথা ও যন্ত্রণায় আমি ছটপট করছিলাম, ঠিক যেমন জল ছাড়া একটা মাছ ছটপট করে। রুটিটা আমার মুখের মধ্যে ভরে দেওয়ার পরে আমার বর আমার মুখটাকে অনেক জোরে চেপে ধরেছিল, যাতে আমি রুটিটা মুখ থেকে বের করতে না পারি। কারণ আমার বর যখন রুটিটা আমার মুখের মধ্যে দিল, তখন আমার মুখের ভেতরটা পুড়ে গেল। কারণ আমার বর ওই রুটির মধ্যে একটা জ্বলন্ত কয়লার টুকরো মুড়ে ওই রুটিটা আমার মুখের মধ্যে ভরে দিয়েছিল। তারপর যতক্ষণ আমার মুখ ও গলা পুড়ে ছারখার হয়নি, ততক্ষণ ওই শয়তান আমার মুখটাকে চেপে ধরেছিল। তারপর যেই দেখলো আমার মুখ থেকে রক্ত বের হতে শুরু হয়েছে, তখন সে আমার মুখ থেকে হাত সরালো। শুধু তাই নয়, আমার মুখটাকে পুড়িয়ে দেওয়ার পরে আমার হাতে জ্বলন্ত কয়লার টুকরো রেখেছিল, যাতে আমার হাত পুড়ে যায়। ওই সময় মনে হচ্ছিল যে আমি আর বাঁচব না, কারণ অনেক বেশি ব্যথা ও যন্ত্রণায় আমি ছটপট করছিলাম। তখন মনে হচ্ছিল এত কষ্ট পাওয়ার থেকে আমার মরে যাওয়াই ভালো। ব্যথার চোটে আমি বেহুঁশ হয়ে গেছিলাম, তাও আমার চিকিৎসার ব্যবস্থা করেনি। এমনকি 5 দিন ধরে আমি না খেয়েছিলাম, কারণ আমার মুখের ভেতরটা যখন পুড়ে গেছিল, তখন কথা বলা খাওয়া দাওয়া তো দূরের কথা, আমি নিজের ঠোঁট দুটো নড়াতে পারতাম না। খাবার দাবার ও জল না খেয়ে আমার চোখের তলায় কালো দাগ পড়ে গেছিল। আমি এত বেশি দুর্বল হয়ে পড়েছিলাম যে হাঁটা চলাও করতে পারতাম না। ওই অবস্থাতেও তারা আমাকে দিয়ে জোর জবরদস্তি বাড়ির কাজ করাতো। ওই শয়তান আমার মুখ পুড়িয়েছিল এই কারণে, যাতে আমি তার ব্যাপারে কাউকে কিছু বলতে না পারি, এবং আমার হাত পুড়িয়েছিল যাতে আমি ওই হাত দিয়ে মোবাইল ফোনটা ধরতে না পারি। আমার হাত ও মুখ পুড়িয়ে দেওয়ার পরে আমার মোবাইল ফোন আমাকে ফেরত দিয়েছিল, এবং আমার বর আমার সঙ্গে তখন অনেক ঠাট্টা করেছিল। আমার বর আমার হাত পুড়িয়ে দেওয়ার পরে আমার সঙ্গে অনেক ঠাট্টা করেছিল। ও বলেছিল, তোর মোবাইল তো তোকে দিয়ে দিয়েছি, এবার তুই তোর দাদাকে ফোন করে আমার ব্যাপারে সব কিছু বলে দে। এতদিন ধরে আমার নির্দয় নিষ্ঠুর বর আমার মোবাইলটা নিজের কাছেই রেখেছিল, যাতে দাদার সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে না পারি। কিন্তু যখন সে আমাকে শারীরিক দিক দিয়ে অচল করে দিয়েছিল, তখন আমার মোবাইলটা ফেরত দিয়েছিল। আর এই 3 দিন আমার দাদার সঙ্গে আমার কোনো রকম যোগাযোগ ছিল না। তাই দাদা আমার শ্বশুরবাড়ি এসে খোঁজখবর নিয়েছিল যে আমি ঠিক আছি কি না। কারণ দাদা যখনই ফোন করতো, আমার বর ফোন রিসিভ করতো। কারণ আমি ফোন ধরেও কোনো লাভ হতো না, যেহেতু আমার জিহবা এবং ঠোঁট পুড়ে যাওয়ার কারণে আমি তো কথাই বলতে পারতাম না। ওদিকে আমি যখন গত 5 দিন ধরে কোনো কথা বলিনি, এমনকি মুখ দিয়ে কোনো রকম আওয়াজও বের করিনি, তখন শ্বশুরমশাই আমার মুখের সামনে এসে বলতো, তুমি কি এই 5 দিন ধরে মৌনব্রত নিয়েছো নাকি? তুমি কথা বলো না কেন? আমি যখন শ্বশুরমশাই কোনো রকম প্রশ্নের উত্তর দিতে পারতাম না, তখন সে আমার বরকে জিজ্ঞেস করেছিল, তুই কি তোর বউয়ের সঙ্গে কিছু করেছিস নাকি? ওর অবস্থা তো দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। বৌমা কোনো কথা বলে না কেন? কি করেছিস তোর বউয়ের সঙ্গে? একেও মেরে ফেলবি নাকি? বৌমাকে ডাক্তারের কাছে নিয়ে যা। আমার বর শ্বশুরমশাইকে মিথ্যে কথা বলেছিল। সে বলেছিল কিচ্ছু হয়নি, ও নিজে থেকে আবার ঠিক হয়ে যাবে। তার 2 দিন পরে আমার বরের মামাতো ভাইয়ের বিয়ে ছিল, এবং আমার বর ও শ্বশুরমশাই আমাকে ওই অবস্থায় বাড়িতে একা ফেলে বিয়ে বাড়ি চলে গেছিল। আর এমনিতেও তাদের বাড়িতে থাকা না থাকা সমান, কারণ তারা আমার সঙ্গে জানোয়ারের মতো ব্যবহার করেছিল। তারপর তারা যখন আমাকে ওই অবস্থায় একা ফেলে চলে গেছিল, তখন আমি আর নিজের কষ্ট সহ্য করতে না পেরে ভেবেছিলাম আমার দাদাকে একবার ফোন করব।
তখন আমি অনেক কষ্ট করে নিজের পা দিয়ে টেবিল থেকে মোবাইলটা নিচে নামিয়ে দাদার নাম্বারে ফোন করেছিলাম। দাদার নাম্বারে ফোন করার পরে যখন দাদা আমাকে বারবার জিজ্ঞেস করছিল, বুনু তুই কথা বলছিস না কেন, কি হয়েছে আমাকে বল, কিন্তু আমি শুধু চোখের জল ফেলেই যাচ্ছিলাম। আমার মুখের ভেতরে এত কষ্ট হচ্ছিল যে চোখ দিয়ে জল বেরোচ্ছিল, কিন্তু মুখ দিয়ে একটাও আওয়াজ বের হয়নি, কারণ আমি জানতাম মুখ খুললেই আমার কষ্ট হবে ও অনেক বেশি জ্বালা করবে। আমার চোখের জল মোবাইলের মধ্যে টস টস করে পড়ে যাচ্ছিল, কিন্তু আমি দাদার সঙ্গে কথা বলতে পারছিলাম না। ফোনের ওই পার থেকে দাদা অনেক বেশি ঘাবড়ে গিয়ে ও ভয় পেয়ে বরের ব্যাপারে আমাকে অনেক রকম প্রশ্ন জিজ্ঞেস করেছিল, কিন্তু আমি একটারও উত্তর দিতে পারিনি। তখন দাদা বুঝতে পেরেছিল যে আমি নিশ্চয়ই কোনো অনেক বড় বিপদে আছি। তারপর আমার দাদা আমার ফোন করার আধ ঘন্টার মধ্যেই আমার শ্বশুরবাড়িতে এসে হাজির হয়েছিল। বাড়িতে এসে যখন দেখলো, তখন আমাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিল এবং আমাকে বারবার জিজ্ঞেস করছিল, তুই কথা বলছিস না কেন। তখন আমি অনেক কষ্ট করে নিজের মুখটা খুললাম। দাদা যখন আমার মুখের ভেতরটা দেখলো, তখন সে ভয়ে কাঁপতে শুরু করে দিল এবং আমার পায়ের কাছে নিচে বসে আমার পা দুটো জড়িয়ে ধরে আমার কাছে ক্ষমা চাইতে লাগলো এবং হামাও করে কাঁদতে শুরু করে দিল। তারপর কপালে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, আমি তোকে নিজের হাতে এই নরকে ফেলেছি, আমি তোর জীবনটাকে শেষ করে দিয়েছি, আমি যা পাপ করেছি আমার পাপ কোনো দিন ধোয়া যাবে না। এই বলে আমার দাদা নিজের গালে নিজেই মারতে শুরু করলো। তখন আমি দাদার হাত ধরে তাকে শান্ত করলাম। তারপর আমার দাদা বলল, ওই শয়তানকে আমি ছাড়বো না, ওকে আমি মেরেই ফেলবো। তারপর আমার দাদা বলল, বুনু তুই মুখে কথা বলতে পারবি না, কিন্তু লিখতে তো পারবি, তাই আমাকে সব কিছু লিখে বল তোর সঙ্গে ওই শয়তান কি করেছে। আমি তখন দাদার ওই ছোট্ট নোটবুকের মধ্যে ওই পুরা হাত দিয়ে অনেক কষ্ট করে সব কিছু লিখে দিলাম যে কিভাবে ওই শয়তান আমার হাত ও মুখ পুড়িয়ে দিয়েছে। সেদিন আমি দাদাকে হাতে ইশারা করে বলেছিলাম যে তুমি এখান থেকে চলে যাও, কারণ তারা যদি জানতে পারে আমি তোমাকে সব কিছু সত্যি কথা বলে দিয়েছি, তাহলে তারা আমাদের দুজনকেই মেরে ফেলবে। সেদিন দাদা আমার কথা শুনে বাড়ি চলে গেছিল, কিন্তু আমি জানতাম আমার দাদা আমাকে এই অবস্থায় দেখে চুপচাপ বসে থাকবে না। তারপর সেদিন রাতের বেলা আমার বর ও শ্বশুরমশাই যখন বিয়ে বাড়ি থেকে বাড়ি ফিরে এসেছিল, তখন রাতের বেলা আমার বর নিজের ঘরের মধ্যেই শুয়েছিল এবং আমি অন্য ঘরে ছিলাম। আসলে যখন থেকে আমার বর আমার হাত ও মুখ পুড়িয়ে দিয়েছিল, তখন থেকে আমাকে নিজের ঘরে ঘুমোতে দিত না, আমি পাশের ঘরে মেঝেতেই শুয়ে থাকতাম। তারপর সেদিন রাতের বেলা যখন আমার বরের ঘর থেকে অনেক চিৎকার ও চেঁচামেচির আওয়াজ আসে, তখন আমি বরের রুমে এসে দেখলাম আমার দাদা একটা লোহার রড দিয়ে আমার বরের মাথা ফাটিয়ে দিয়েছে এবং বরের হাতে পায়ে অনেক মেরেছে। আমার বর তখন ভয়ে আমার দাদার পা ধরে নিজের প্রাণের ভিক্ষা চাইছিল। আমার দাদা তখন বরকে বলল, তুই যে আমার বোনের এত খারাপ অবস্থা করেছিস, তোকে মেরে ফেলে দিলেও আমার রাগ কম হবে না, আজ আমি তোকে মেরেই ফেলবো। তুই আমার বোনকে যতটা কষ্ট দিয়েছিস তার দ্বিগুণ কষ্ট আমি তোকে দিব। দাদার কথা শুনে আমি ছুটে ঘরের ভিতরে এসে দাদার সামনে হাত জোর করে দাঁড়িয়ে ইশারা করে বললাম, দাদা আমার বরকে ছেড়ে দাও, যতই হোক উনি আমার বর, ওনার কিছু হয়ে গেলে আমি বিধবা হয়ে যাব। দাদা আমার ইশারার কথা বুঝতে পেরে বরকে বলল, দেখছিস তো তুই আমার বোনকে কত মেরেছিস, তাকে কত কষ্ট দিয়েছিস, তা সত্ত্বেও আমার বোন তোকে বাঁচানোর কথা বলছে। এটা জানা সত্ত্বেও যে তুই মানুষ নয়, তুই মানুষ রূপে একটা শয়তান আছিস। আমার বর তখন ওই রক্তাক্ত অবস্থায় কেঁদে কেটে আমার পা ধরে ক্ষমা চাইল। বর তখন আমার হাত ধরে বলল, আমি তোমাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাব। তারপর বরের ওই কথা বলতে না বলতেই আমি অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম, কারণ আমি গত 7 দিন ধরে না খেয়েছিলাম। তাই হয়তো আমার জীবনের শেষ দিন চলে এসেছিল, কারণ 7 দিন না খেয়ে মানুষের বেঁচে থাকাটা অস্বাভাবিক। তারপর আমার যখন জ্ঞান ফিরে এলো, তখন দেখলাম আমি হসপিটালে আছি, আমার স্যালাইন চলছে। আমি 7 দিন হসপিটালে ভর্তি ছিলাম, কারণ আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। আমার 7 দিন স্যালাইন চলেছিল। 7 দিন পরে আমি যখন একটু সুস্থ হলাম, তারপর বর আমাকে বাড়ি নিয়ে এসেছিল। ওই 7 দিন হসপিটালে আমার বর আমার খুব খেয়াল রেখেছিল, আর প্রত্যেক দিন আমার দাদা দিনে 2 থেকে 3 বার আমার সঙ্গে দেখা করতে আসতো এবং বৌদিও দাদার সঙ্গে আসতো। আসলে সেদিন রাতে আমার দাদা আমার বরকে হুমকি দিয়েছিল যে তুই যেমন আমার বোনকে কষ্ট দিয়েছিস, বাড়ি গিয়ে আমিও তোর বোনকে ঠিক সেই রকমভাবেই কষ্ট দিব, তখন বুঝতে পারবি কেমন লাগে। সেদিন আমার বর বুঝতে পেরেছিল যে সে আমার সঙ্গে কত বড় অন্যায় করেছে। শুধু তাই নয়, আমাকে বাড়ি নিয়ে আসার পরে আমার বর আমার এত খেয়াল রাখতো যে আমি বিশ্বাস করতেই পারছিলাম না যে এটা সেই লোক
যেই লোকটা একদিন আমার মুখ পুড়িয়ে দিয়েছিল। সে এতটাই নিজেকে পরিবর্তন করেছিল যে আমি এখন ভগবানের কাছে প্রার্থনা করি যেন প্রত্যেকবার অতীন বাবুকেই নিজের জীবন সঙ্গী রূপে পায়। হসপিটাল থেকে আসার পরে বর আমাকে বলেছিল যে আমি গর্ভবতী আছি, আমি মা হতে চলেছি। এটা শুনে আমিও খুব খুশি ছিলাম। শুধু তাই নয়, বর আমাকে বলেছিল তোমার পড়াশোনার জন্য যেখানে কোচিং নিতে হবে তুমি নাও, এতে আমি তোমার সাহায্য করব। তারপর কোচিংয়ে অ্যাডমিশন নেওয়ার পরে আমার বর আমাকে প্রত্যেক দিন কোচিংয়ে নিয়ে যেত এবং কোচিং থেকে আবার বাড়ি নিয়ে আসতো। বর আমার পাশে ছিল বলেই আজ আমি সেবিকা হতে পেরেছি, আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি। আজ আমি নিজের স্বপ্ন পূরণ করতে পেরে খুব খুশি। শুধুমাত্র বরের জন্য এটা পেরেছি। শুধু তাই নয়, আমি একটা কন্যা সন্তানও জন্ম দিয়েছি। আজ আমি নিজের সংসারে অনেক খুশি আছি। অতীনবাবুকে নিজের জীবনে পেয়ে আমি আজ ধন্য। যে অতীনবাবুকে আমি অনেক ভয় পেতাম, আজ সেই অতীনবাবুকে ছেড়ে আমি একটা মুহূর্ত থাকতে পারি না। এই জন্যই বলে মানুষের ভালো দিক, ভালো গুণ, ভালো ব্যবহার ও ধৈর্য একদিন না একদিন অবশ্যই কাজে আসবে। আমার ভালো গুণ, ভালো ব্যবহার ও ধৈর্য দেখে অতীনবাবুও নিজেকে পরিবর্তন করতে বাধ্য হয়ে গেছিল। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।